হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে আমরা নেগেটিভে ইয়েস নো কোয়েশ্চেনগুলো কিভাবে তৈরি করব সেটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। ডিয়ার লার্নার্স, আমরা কিন্তু অবশ্যই নেগেটিভে এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিশেষ করে কোশ্চেন করে থাকি, অথবা কারো না কারো কাছ থেকে আমরা এই ধরনের কোশ্চেন ফেস করে থাকি। তুমি কি নিয়মিত স্কুলে যাচ্ছ না? তারা কি মাঠে এখন আর ফুটবল খেলছে না? সে কি তোমার সাথে নিয়মিত দেখা করছে না? ডিয়ার লার্নার্স, আমার প্রতিটি বাংলা বাক্য শুনে কিন্তু আপনি অনায়াসে বুঝতে পেরেছেন আমি এগুলো দিয়ে ছোট ছোট নেগেটিভে কোশ্চেন করেছি, এবং যেগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এক্ষেত্রে আমরা বাংলা বাক্যের শেষের শব্দটার দিকে একটু ফোকাস করব, কারণ বাংলা বাক্যের শেষের শব্দটা দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি সেন্টেন্সটা পজিটিভে রয়েছে নাকি নেগেটিভে রয়েছে, এবং সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে নাকি অন্য কোনো টেন্সে রয়েছে। রাইট ডিয়ার লার্নার্স, সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, বিশেষ করে ইয়েস নো কোশ্চেন গুলো আমরা কিভাবে করব তার স্ট্রাকচারটা সর্বপ্রথম একটু জেনে নেই। স্ট্রাকচার এর অর্থ হচ্ছে গঠন প্রণালী। রাইট, এখানে আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স লিখে রেখেছি। এই এক্সাম্পল সেন্টেন্স গুলো আমি কিভাবে লিখেছি সেই রুলসটা আমরা একটু সর্বপ্রথমে জেনে নিব। সেক্ষেত্রে বলে রাখি, যেহেতু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পূর্বে, আমরা জানি সাবজেক্ট এর অর্থ কি? কর্তা। সেন্টেন্সে সাধারণত একজন সাবজেক্ট থাকে। রাইট, সুতরাং সাবজেক্ট অনুযায়ী আমরা এম নট অথবা আর নট অথবা ইজ নট ব্যবহার করব। এখানে যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সবগুলো অক্সিলারি ভার্বগুলোর সাথে নট ব্যবহার করলেই আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তারপরে আমরা আমাদের সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট ব্যবহার করব। রাইট, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স, বিশেষ করে ইয়েস নো কোশ্চেন তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্বগুলো বসাতে হয়। রাইট, তারপরে আমরা সাবজেক্ট নিব, এবং সাবজেক্টের পরে আমরা নিব হচ্ছে মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিব। V1 এর মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং যেটা মেইন ফর্ম আমরা বলি, যেটাকে আমরা বলি সাধারণত প্রিন্সিপাল ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিব, কারণ এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। রাইট, এরপরে আমরা একটা অবজেক্ট নিব। অবজেক্ট সাধারণত সাবজেক্ট যে কাজটা করে থাকে সেটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্টের পরেও আমাদের সেন্টেন্সের কিছু বাড়তি অংশ থাকে, যেটাকে আমরা সাধারণত এক্সটেনশন বলে থাকি। সেন্টেন্সের বাড়তি অংশটাকে আমরা এক্সটেনশন বলবো। রাইট ডিয়ার লার্নার্স, এবার আমরা সরাসরি এক্সাম্পল সেন্টেন্সে চলে যাই। প্রথমে যে এক্সাম্পল সেন্টেন্সটা রয়েছে তার পূর্বে আমি এম ব্যবহার করেছি, কারণ এখানে সাবজেক্ট নিয়েছি আই, কারণ আমরা জানি আই এর সাথে সবসময় এম হয়। কিন্তু এখানে খেয়াল করবেন, এম এর সাথে আমি নট ব্যবহার না করে সাবজেক্টের পরে নট ব্যবহার করেছি। আমরা সাধারণত এম নট এর কন্ট্রাকশনটা খুব কম ব্যবহার করি। আমরা ঠিক এভাবে বলতেই অভ্যস্ত, এম আই নট ডুইং, আমি কি করছি না। রাইট, সুতরাং আমরা এরপরে নিব কি, V1 এর সাথে আইএনজি যোগ করে দিব। সেক্ষেত্রে আমরা লিসেন এর সাথে আইএনজি যোগ করে দিয়েছি। লিসেন এর অর্থ হচ্ছে মনোযোগ সহকারে শোনা। রাইট, এর সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি লিসেনিং। রাইট, এরপরে আমাদেরকে কি নিতে হবে? অবজেক্ট নিতে হবে। অবজেক্ট হচ্ছে ইউ। সেক্ষেত্রে বলে রাখি, লিসেন এর পরে আমরা সবসময় প্রিপোজিশন টু ব্যবহার করব। লিসেন টু তার মানে হচ্ছে কারো কথা মনোযোগ সহকারে শোনা। রাইট, এরপরে আমাদের থাকবে সেন্টেন্সের বাড়তি অংশ, যেটা সেটাকে আমরা এক্সটেনশন বলবো। রেগুলারলি এর অর্থ হচ্ছে নিয়মিতভাবে, এটাকে আমরা সাধারণত এক্সটেনশন বলে থাকি। ডিয়ার লার্নার্স, স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা পরিপূর্ণ সেন্টেন্স পেয়ে গেলাম। এবার এটার অর্থটা একটু দেখি যে এটা কি অর্থ দাঁড় করাচ্ছে। আমরা কিন্তু এভাবে বলি, আমি কি তোমার কথা শুনছি না? তাহলে ইংলিশটা হবে কি, এম আই নট লিসেনিং টু ইউ? আমি কি তোমার কথা শুনছি না? এক্সটেনশনে রয়েছে রেগুলারলি, আমি কি নিয়মিত তোমার কথা শুনছি না? তাহলে ফুল সেন্টেন্সটা আপনি এভাবে বলবেন,
am I not listening to you regularly? আমি কি তোমার কথা নিয়মিত শুনছি না, রাইট? পরের এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই। উই দ্বারা আমরা বুঝি আমরা, এবং এটা দ্বারা বুঝতে পারি আমাদের সাবজেক্ট প্লুরাল রয়েছে। প্লুরাল যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে আমরা জানি তার সাথে আর বসাবো, এবং আর নট এর কন্ট্রাকশন, যেটাকে আমরা সাধারণত শর্ট ফর্ম বলে থাকি, সেটা হচ্ছে আর্নড। আমরা সাধারণত কথা বলার ক্ষেত্রে কন্ট্রাকশন ব্যবহার করতেই অভ্যস্ত। যত দ্রুত কথা বলা যায়, মানে কন্ট্রাকশন ব্যবহার করলে দ্রুত কথা বলা যায়, এটা হচ্ছে একটা সুবিধা। আন্ট উই টিচ এর অর্থ হচ্ছে শিখানো অথবা কাউকে শিক্ষা দেয়া। সুতরাং টিচ এটা হচ্ছে মেইন ভার্ব, এর সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি, রাইট? তাহলে আন্ট উই টিচিং, আমরা কি শেখাচ্ছি না? আন্ট উই টিচিং, আমরা কি শেখাচ্ছি না? অবজেক্ট কি পেলাম? ইয়োর চাইল্ড, আপনার সন্তানকে। আপনার সন্তানকে কি আমরা শেখাচ্ছি না? আন্ট উই টিচিং ইয়োর চাইল্ড, রাইট? অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, সিলেবাস অনুসারে। এখানে দেখেন এটা হচ্ছে এক্সটেনশন। অ্যাকর্ডিং টু এটা হচ্ছে কোনো কিছু অনুসারে বুঝাতে আমরা অ্যাকর্ডিং টু ব্যবহার করব। যেমন সিলেবাস অনুসারে কিংবা সিলেবাস অনুযায়ী, এইটুকুর ইংলিশ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। এভাবে কিন্তু কোশ্চেন করে থাকি যে সিলেবাস অনুযায়ী আমরা কি আপনার সন্তানকে শেখাচ্ছি না, অথবা আমরা কি আপনার সন্তানকে সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি না। তাহলে ফুল সেন্টেন্সটা আমরা এভাবে বলবো, আন্ট উই টিচিং ইয়োর চাইল্ড অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। ডিয়ার লার্নার্স, এক্সপ্রেশনে আপনাকে বুঝে নিতে হবে যে কোশ্চেনটা আমরা ইয়েস নো কোশ্চেন করেছি অথবা কোশ্চেনটা আমরা ইয়েস নো কোশ্চেনে শুনেছি, রাইট? পরের এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ এর অর্থ হচ্ছে তুমি। সুতরাং ইউ এটা হচ্ছে সেকেন্ড পারসন। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। সুতরাং ইউ সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হোক অথবা সাবজেক্ট হিসেবে প্লুরাল হোক, আমরা সেক্ষেত্রে আন্ট ব্যবহার করব, রাইট? আন্ট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ না? কোথায় যাচ্ছে না সেটা আমাদের অবজেক্ট। টু স্কুল, তাহলে তুমি কি স্কুলে যাচ্ছ না? আন্ট ইউ গোয়িং টু স্কুল। এক্সটেনশন হিসেবে পেলাম রেগুলারলি, নিয়মিত। তুমি কি নিয়মিত স্কুলে যাচ্ছ না? তুমি কি নিয়মিত মার্কেটে যাচ্ছ না? আপনি কি নিয়মিত অফিসে যাচ্ছেন না? আমরা কিন্তু এভাবে একাধিক সেন্টেন্স তৈরি করে ঠিক এই ফরম্যাটে সেন্টেন্সটা ট্রান্সলেট করে প্র্যাকটিস করব, রাইট? সেক্ষেত্রে আমরা যদি বলি যে তুমি কি নিয়মিত স্কুলে যাচ্ছ না, সেন্টেন্সটা কি হচ্ছে? আন্ট ইউ গোয়িং টু স্কুল রেগুলারলি, রাইট? পরের এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করেছি। এই ইউ এর অর্থ হচ্ছে তোমরা। সুতরাং ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা। সাবজেক্ট হিসেবে আমরা সিঙ্গুলারও পাই এবং প্লুরাল হিসেবেও পাই। এক্ষেত্রেও কিন্তু আমরা আন্ট ব্যবহার করব। আন্ট ইউ লিভিং, তোমরা কি বাস করছো না? তোমরা কি থাকছো না? লিভ বাস করা, লিভ থাকা। কোথায়? এট গুলশান। গুলশান এটা হচ্ছে একটা ছোট্ট জায়গা। ছোট্ট জায়গার পূর্বে আমরা প্রিপোজিশন এট ব্যবহার করব। নাও এখন, একটা সময় ব্যবহার করেছি যে তোমরা কি এখন গুলশানে বাস করছো না, অথবা তোমরা কি এখন গুলশানে থাকছো না। এখানে তোমরা অথবা আপনারা ব্যবহার করতে পারি। ইউ মানে তুমি, ইউ মানে আপনি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনারা, রাইট? আপনারা কি এখন গুলশানে বাস করছেন না? ইংলিশটা হচ্ছে আন্ট ইউ লিভিং এট গুলশান নাও, রাইট? পরের এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। এটা অর্থ সে। এটাকে আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এখানে হি বলতে একজন ব্যক্তিকে বুঝিয়েছে, যার জন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব ইজেন্ট ব্যবহার করব। আর ভার্ব রয়েছে চিট। চিট মানে হচ্ছে প্রতারণা করা। চিটের সাথে আইএনজি যোগ করে দিয়েছি। ইজেন্ট হি চিটিং, সে কি প্রতারণা করছে না? কার সাথে প্রতারণা করছে না? উইথ মি। এভাবে বলি, সে কি আমার সাথে প্রতারণা করছে না? ইজেন্ট হি চিটিং উইথ মি এট এভরি মোমেন্ট, প্রতি মুহূর্তে। ছোট্ট সময়, ছোট্ট সময়ের পূর্বে আমরা প্রিপোজিশন এট ব্যবহার করব। যেমন এভরি মোমেন্ট, প্রতি মুহূর্ত, প্রতি মুহূর্তে, এট এভরি মোমেন্ট, রাইট? তাহলে কিন্তু এভাবে বলি যে সে কি প্রতি মুহূর্তে আমার সাথে প্রতারণা করছে না। আপনি কোশ্চেনটা এভাবে করবেন, ইজেন্ট হি চিটিং উইথ মি এট এভরি মোমেন্ট, রাইট?
পরের एग्जांपल সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে she she মানে সে, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে আমরা isn't ব্যবহার করব। is not এর কন্ট্রাকশন হচ্ছে isn't, রাইট। রিসাইট রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা, আর দা হোলি কুরআন কুরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আমরা রিড বলবো না, কুরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আমরা রিসাইট বলবো, কারণ কুরআন সাধারণত আমরা একটু উচ্চ স্বরে পাঠ করে থাকি, রাইট, বা পড়ে থাকি। যাই হোক, কুরআন পড়ার ক্ষেত্রে আমরা রিসাইট ব্যবহার করব। তাহলে কি হচ্ছে, সে কি কুরআন তেলাওয়াত করছে না? Isn't she reciting the holy Quran? সে কি কুরআন তেলাওয়াত করছে না? Every morning প্রতিদিন সকালে, আমরা কিন্তু এভাবে বলতেই পারি সে কি প্রতিদিন সকালে কুরআন তেলাওয়াত করছে না? তাহলে আপনি কোশ্চেনটা এভাবে করবেন, Isn't she reciting the holy Quran every moment? রাইট। পরের एग्जांपल সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে দে মানে তারা, তারা বলতে আমরা কি বুঝি? সাবজেক্ট প্লুরাল, এখানে অনেক ব্যক্তি বিদ্যমান রয়েছে, যার জন্য আমরা আন্ট ব্যবহার করব। আন্ট দে সেই সেই অর্থ কি? কথা বলা, রাইট। নামাজ পড়ার ক্ষেত্রে আমরা সেই ব্যবহার করব, সেই প্রেয়াস সেই প্রেয়াস এর অর্থ হচ্ছে নামাজ পড়া কিংবা নামাজ আদায় করা, রাইট। তাহলে তারা কি নামাজ আদায় করছে না? তারা কি নামাজ পড়ছে না? ইংলিশটুকু হবে আন্ট দে সেইং প্রেয়াস, তারা কি নামাজ আদায় করছে না? কখন? 5 টাইমস ইন আ ডে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আমরা কিন্তু বলি যে সে কি তারা কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করছে না? তাহলে দৈনিক 5 ওয়াক্ত এর ইংলিশ হচ্ছে কি? 5 টাইমস ইন আ ডে, দিনে 5 বার, আমরা 5 বার নামাজ পড়ে থাকি। তাহলে ইংলিশ হচ্ছে কি? আন্ট দে সেইং প্রেয়ার্স 5 টাইমস ইন আ ডে, তারা কি দৈনিক বা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করছে না? পরের एग्जांपल সেন্টেন্সে আমরা ব্যবহার করছি দা বার্ডস। বার্ড মানে হচ্ছে পাখি, আর বার্ডস এটা কিন্তু প্লুরাল হয়ে গেল, সাবজেক্ট প্লুরাল, দা বার্ডস। বার্ডের সাথে এস যোগ করে আমরা সাবজেক্টটা প্লুরাল করে ফেললাম, যার জন্য এখানে আমরা আন্ট ব্যবহার করব। এবং আমরা ভার্ব পেলাম টুইট। টুইট এর অর্থ হচ্ছে কিচির মিচির করা, পাখিরা কিচির মিচির করে, এর ইংলিশ হচ্ছে কি? টুইট। টুইটের সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম। পাখিরা কি কিচির মিচির করছে না? তাহলে আমরা সাবজেক্ট হিসেবে যদি ব্যক্তি মানে মানুষ ব্যবহার না করে আমরা যদি অন্য পশু পাখি প্রাণী ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কেমন হবে? আন্ট দ্য বার্ডস টুইটিং, পাখিরা কি কিচির মিচির করছে না? একটা সময় ব্যবহার করি, এভরি ইভিনিং। এভরি ইভিনিং এর অর্থ হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় কিংবা প্রতি সন্ধ্যায়। আমরা কিন্তু এভাবে বলি যে প্রতি সন্ধ্যায় পাখিরা কি কিচির মিচির করছে না? আপনি সেন্টেন্সটা এভাবে বলবেন, আন্ট দ্য বার্ডস টুইটিং এভরি ইভিনিং, পাখিরা কি প্রতি সন্ধ্যায় কিচির মিচির করছে না? পরের एग्जांपल সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দা সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট এর অর্থ হচ্ছে বিজ্ঞানী, তার মানে আমি এখানে একজন বিজ্ঞানীকে মিন করেছি, সাবজেক্ট সিঙ্গুলার। কারণ আমরা যদি সাবজেক্ট প্লুরাল করতাম তাহলে এখানে সায়েন্টিস্ট এর সাথে এস যোগ করে দিতাম। সুতরাং সাবজেক্ট সিঙ্গুলার থাকার কারণে আমরা ইজেন্ট ব্যবহার করব আমাদের অক্সিলারি ভার্ব। ইনভেন্ট, ইনভেন্ট অর্থ কি? আবিষ্কার করা, এর সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি, ইনভেন্টিং, রাইট। তাহলে ইজেন্ট দ্য সায়েন্টিস্ট ইনভেন্টিং, বিজ্ঞানী কি আবিষ্কার করছে না? বিজ্ঞানী কি আবিষ্কার করছে না সামথিং নিউ, নতুন কিছু? এভাবে কিন্তু বলতেই পারি যে বিজ্ঞানী কি নতুন কিছু আবিষ্কার করছে না। তাহলে আমরা ইংলিশটা হবে কি? Isn't the scientist inventing something new? Right. পরের एग्जांपल সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে the enemies. enemy অর্থ হচ্ছে শত্রু, প্লুরাল হলে কি হবে? enemies হবে, the enemies। তাহলে সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে আমরা আন্ট ব্যবহার করব। ভার্ব কি পেলাম? ইনভেইট। ইনভেইট এর অর্থ হচ্ছে আক্রমণ করা, ইনভেইট এর অর্থ হচ্ছে আক্রমণ করা। সুতরাং ইনভেইট এর সাথে আইএনজি যোগ করে দিয়েছি, তাহলে সেন্টেন্সটা কি হলো? আন্ট দি এনিমিস ইনভেডিং, শত্রুরা কি আক্রমণ করছে না? কাকে আক্রমণ করছে না সেটা আমাদের অবজেক্ট, হিম। আমরা কিন্তু এভাবে বলে থাকি যে শত্রুরা কি তাকে আক্রমণ করছে না, তাহলে ইংলিশ হবে আন্ট দি এনিমিস ইনভেডিং হিম, শত্রুরা কি তাকে আক্রমণ করছে না।
আমরা একটা এক্সটেনশন ব্যবহার করেছি রিপিটেডলি। রিপিটেডলি এর অর্থ হচ্ছে বারংবার কিংবা বারবার। বারংবার, বারবার, ঘন ঘন, এটার ইংলিশ হচ্ছে রিপিটেডলি। তাহলে আমরা কিন্তু এভাবে বলতে পারি যে শত্রুরা কি তাকে বারবার আক্রমণ করছে না? ইংলিশটা কি হচ্ছে? aren't the enemies invading him repeatedly? রাইট? ডিয়ার লার্নার্স, আশা করি লেসনটা দেখে আপনি একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার। বিশেষ করে ইয়েস নো কোয়েশ্চেন আমরা কিভাবে করব, রাইট? এখানে আমি আরেকটা কথা বলে রাখি, কেউ যদি আপনাকে ইয়েস নো কোয়েশ্চেন করে যে তুমি কি যাচ্ছ, সরি এখানে আমরা নেগেটিভ করছি, সেক্ষেত্রে নেগেটিভে আমি কোয়েশ্চেনটা করি, তুমি কি নিয়মিত স্কুলে যাচ্ছ না? এই কোয়েশ্চেনটা যদি আমি কাউকে করে থাকি, সে যদি বলে যে হ্যাঁ আমি নিয়মিত স্কুলে যাচ্ছি, আনসারটা যদি পজিটিভ হয় তাহলে বলবে যে ইয়েস আম গোয়িং, ইয়েস আম গোয়িং, হ্যাঁ আমি যাচ্ছি। আবার যদি সেন্টেন্সের বিশেষ করে এই কোশ্চেনের আনসার যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে বলবে নো আম নট গোয়িং, না আমি যাচ্ছি না। এইটুকুর মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে। এটাই হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেনের একটা বিশেষত্ব। এটা দ্বারা যদি কেউ কাউকে কোয়েশ্চেন করে তাহলে আমরা শর্ট আনসার দিব, আমরা কিন্তু বিস্তারিত বলবো না। তুমি কি স্কুলে যাচ্ছ না? না আমি স্কুলে যাচ্ছি না। এখানে কিন্তু সে বলবে না আমি অসুস্থ এই জন্য স্কুলে যেতে পারিনি, বা আমার স্কুলে যেতে ভালো লাগে না। সে কিন্তু বিস্তারিত ডিটেলস আনসারটা দিবে না। ইয়েস নো কোশ্চেনের আনসার দেওয়ার নিয়ম হচ্ছে শর্ট। আপনি ইয়েস দিয়েও বলতে পারেন অথবা নো বলেও আনসারটা দিতে পারেন, রাইট? ডিয়ার লার্নার্স, আমরা অ্যাজ ইউজুয়াল আসি কিভাবে আমরা এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করব, বিশেষ করে একাধিক সেন্টেন্স তৈরি করে। প্রত্যেকটা লেসনেই কিন্তু আমি একটা টিপস দিয়ে থাকি, একটা সেন্টেন্স তৈরি দিয়ে বিশেষ করে একাধিক সেন্টেন্স তৈরি করে আপনি প্র্যাকটিস করবেন। বিশেষ করে আপনি বাসায় বসে খাতায় লিখেন একটা সেন্টেন্স দিয়ে একটা বিশেষ করে একাধিক মিনিমাম 10টা সেন্টেন্স আপনি লিখেন। সেই 10টা সেন্টেন্স লিখে আপনি এই সাবজেক্টটা পরিবর্তন করে ফেলেন। সাবজেক্টটা পরিবর্তন করে অন্যান্য এক্সাম্পল সেন্টেন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো ব্যবহার করেই আপনি এই একটা সেন্টেন্স 10টা সেন্টেন্স মানে একটা সেন্টেন্স দিয়ে 10টা সেন্টেন্স তৈরি করে আপনি প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে বলে রাখি সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাদের এই অক্সিলিয়ারি ভার্বটা নিতে হবে, কারণ আই এর সাথে এম ব্যবহার করেছি, অন্যান্য সাবজেক্টের সাথে তো আর এম ব্যবহার হবে না। এখানে যে সকল সাবজেক্টের সাথে যে সকল অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করেছি সেভাবে আপনি ব্যবহার করে সেন্টেন্স পরিবর্তন করে আপনি প্র্যাকটিস যদি করেন তাহলে দেখবেন যে আপনার একটা ভালো বিশেষ করে পরিপূর্ণ একটা ধারণা হয়ে যাবে এই লেসন সম্পর্কে। স্ট্রাকচার মনে রাখা কিন্তু খুবই কঠিন। স্ট্রাকচার মনে না রেখে আমরা একটা এক্সাম্পল সেন্টেন্স যদি মনে রাখি তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়, রাইট? তাহলে আপনি এই কাজটা বাসায় বসে করবেন, আপনি অবশ্যই বেনিফিটেড হবেন। ইংরেজি শেখার একমাত্র ওয়ে হচ্ছে আপনি একটা সেন্টেন্স শিখবেন এবং একটা সেন্টেন্স দিয়ে একাধিক সেন্টেন্স তৈরি করে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং মুখ দিয়ে বলতে হবে, আপনাকে বারবার রিপিট করতে হবে একটা সেন্টেন্স বারবার রিপিট করার মানেই হচ্ছে আপনার এটা প্র্যাকটিস হয়ে যায়, রাইট? এবং সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। দেখেন কেউ যদি আপনাকে কোশ্চেন করে অথবা আপনি যদি কাউকে কোশ্চেন করতে চান তাহলে কিন্তু আপনার চিন্তা করার সময়টা থাকবে না। নেটিভরা কিন্তু কখনো চিন্তা ভাবনা করে আমাদের মতো কথা বলে না। তারা কিন্তু আমাদের মতোই বাংলা ভাষাভাষী লোকরা যেভাবে দ্রুত কথা বলে, এই যেমন আমি কথাগুলো বলছি, আমি কিন্তু খুব চিন্তা ভাবনা করছি যে তা না, সাথে সাথে কিন্তু অথবা চিন্তা করার সাথে সাথে আমার সেন্টেন্স গুলো মুখ থেকে বের হয়ে আসতেছে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ইংলিশ বলাটার ক্ষেত্রেও ঠিক এভাবে হয়ে যাবে, রাইট? ওকে ডিয়ার লার্নার্স, আশা করি লেসনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। পরবর্তী লেসন দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।